বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন কি, যদি আপনাকে একটি ছোট্ট জেলের সেলে বন্দি করে রাখা হয় আর মুক্তির একমাত্র রাস্তা হয় একটি গোপন সুড়ঙ্গ? হ্যাঁ, আজ আমরা বলবো এমনই এক অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনার গল্প, জেল ব্রেক প্যাক্ট। চিলির এক ঐতিহাসিক জেল ভাঙার ঘটনা, যেখানে 49 জন রাজনৈতিক আন্দোলনকারীদের বন্দি করে রাখা হয়েছিল। 18 মাস ধরে মাত্র কিছু সাধারণ সরঞ্জাম দিয়ে 80 মিটার লম্বা সুড়ঙ্গ করে তারা পালিয়ে গিয়েছিলেন। এটা শুধু একটা সিনেমাই নয়, বরং স্বাধীনতা লড়াইয়ের প্রতীক। চলুন শুরু করা যাক। 1988 সালের শুরুর সময় চিলি তখনও একনায়কতন্ত্রের ভয়াবহ স্মৃতি বহন করে চলেছে। অগণিত রাজনৈতিক কর্মী আর আন্দোলনকারীরা বন্দী ছিলেন চিলির স্যান্টিয়াগো জেলে। তারা কেউই খতরনাক ক্রিমিনাল ছিল না, কিন্তু তাও তাদের সাথে জেলে এমন ব্যবহার করা হতো যেন তারা আতঙ্কবাদী। এই জেলের জেনারেলের নাম ছিল আন্দ্রাডে। সে অনেক নিষ্ঠুর স্বভাবের ছিল। এরপর দেখানো হয় ইন্সপেক্টর সব কয়েদিদের বলে যে এখান থেকে পালানোর চেষ্টা করবে তাকে মেরে দেওয়া হবে। 120 জন কয়েদিদের মধ্যে 5 জন একই গ্রুপের ছিল। এদের লিডার ছিল লিওন। লিওন একজন শান্ত স্বভাবের কিন্তু অসাধারণ মেধাবীযুক্ত ইঞ্জিনিয়ার। তিনিই হয়ে ওঠেন সুড়ঙ্গ খোঁড়ার মাস্টার প্ল্যানার। এরপর দেখানো হয় তাদের সবাইকে একটি নতুন জেলে পাঠানো হবে, যেখানে সবাই নিজের নিজের সেল বেছে নেবে। লিওন সেল নাম্বার 50-এর দিকে তাড়াতাড়ি যায়, কারণ ওই সেলের নিচেই ছিল সেই গোপন সুড়ঙ্গ, যেখান থেকে তারা পালাতে পারবে। কিন্তু যখন সে ওই সেলে যায়, সে দেখে আগে থেকেই একজন কয়েদি সেটা দখল করে নিয়েছে। তাই তাকে দুর্ভাগ্যবশত সেল নাম্বার 51-তে যেতে হয়। কিন্তু লিওনের বাকি বন্ধুরা তাদের প্ল্যান মতো নিজেদের সেল বেছে নেয়। তাদের মধ্যে রাফায়েল আর জার্মান লিওনকে এসে বলে যে তাকে সেল নাম্বার 50-এ যেতে হতো। তার উত্তরে লিওন বলে এটা ফার্স্ট ফ্লোরে ছিল, তাই তার আসতে একটু দেরি হয়ে যায়। তোমাদের সেলগুলো গ্রাউন্ড ফ্লোরে ছিল, তাই তোমাদের ওগুলো বেছে নিতে কোনো সমস্যা হয়নি। রাফায়েল ছিল দলের একজন সাহসী নেতা। তিনি বন্দীদের মনোবল জোগাতো, আর তিনিই হয়ে উঠেছিলেন এই পরিকল্পনার প্রাণকেন্দ্র। এই জেলের কয়েদিদের সেই সব কাজই করানো হতো যাতে তারা দক্ষ। লিওন ও তার বন্ধুরা আস্তে আস্তে সেখান থেকে বেরোনোর পরিকল্পনা করতে থাকে। সে বলে যে তাকে 210 ফুট সুড়ঙ্গ করতে হবে, যেটা ওই জেলেরই পিছনের একটা নদীর পাশের রাস্তা থেকে বার হয়। একবার যদি ওই নদী পর্যন্ত তারা পৌঁছতে পারে, তাহলে তারা খুব সহজেই সেখান থেকে পালাতে পারবে। তারা পরিকল্পনা করে যে এত বড় সুড়ঙ্গ করতে গেলে যে মাটি বেরোবে, সেটাকে তারা কোথায় ফেলবে, কারণ এখানে 24 ঘন্টায় জেলের গার্ডরা পাহারা দিচ্ছে। জেলের একজন কয়েদি, যার নাম পাওলো, তাদেরকে দেখে সন্দেহ হয় যে তারা নিশ্চয়ই কিছু পরিকল্পনা করছে। তাই সে রাফায়েলের কাছে গিয়ে বলে যে তোমরা যাই প্ল্যান করছো না কেন, আমি তোমাদের সাথে যোগ দিতে চাই। সে পাওলোকে তখন তাদের প্ল্যানের বিষয় কিছুই বলেনি। তারপরে লিওন ও তার 2 সঙ্গী নিচের একটা সেলে যায়, যেখানে তারা আরও প্ল্যান করতে থাকে। তারা ঠিক করে যে তাদের দেওয়ালের মতো দেখতে একটা বোর্ড বানাতে হবে, যেটা দিয়ে তারা সুড়ঙ্গের পথকে ঢেকে রাখতে পারবে। তাদের একজন সাথী যে গিটার বাজায় আর গান করে, সেও তাদের প্ল্যানের সঙ্গী। সে তার গিটারের ভেতরে একটা বড় স্ক্রুড্রাইভার ভরে নিয়ে আসে, যেটা সে লিওনকে দেয়। লিওন সেটা দিয়ে ছাদে গর্ত বানানো শুরু করে দেয়, কারণ সেখানেই তারা সুড়ঙ্গের জন্য খোঁড়া মাটি জমা করে রাখবে, যাতে সেটা কারোর নজরে না আসে। লিওন ওপরে গর্ত করার সময় হঠাৎ করে ওপরের অংশ ভেঙে পড়ে আর একটা বড় গর্ত হয়ে যায়, যেটা দেখে রাফেল ভয় পেয়ে যায়। রাফেল বলে যে তাড়াতাড়ি তাদের এই জায়গাটা ভরাট করতে হবে, না হলে সবাই বুঝে যাবে। লিওন তখন বলে কিন্তু এই জায়গাটা ভরাট করার জন্য আমাদের অনেক ডিমের প্রয়োজন। তারপরে রাফেল ও জার্মান অন্যান্য কয়েদি বন্ধুদের থেকে ডিম নিয়ে আসে, আর একজন সাথী যে গিটার বাজায় সে পাহারা দিচ্ছিল এবং সবার মনকে অন্যদিকে রেখেছিল তার সুরের মাধ্যমে। কিন্তু সেই সময় সিকিউরিটিরা চেক করতে চলে আসে। তখন সে গিটারের অন্য সুর দিয়ে তার সাথীদের বুঝিয়ে দেয় যে সিকিউরিটি এসে গেছে। লিওন ও তার 2 সঙ্গী খুব তাড়াতাড়ি করে সেই ডিম ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সেটাকে ভরাট করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটিরা তাদের সেল চেক করতেও চলে আসে। তাদের মধ্যে একজন সেই ওপরের জায়গাটা প্রায় দেখেই ফেলেছিল, সেই সময় তাদের অফিসার তাকে ডেকে নেয়। তাই লিওনরা সেই দিনের জন্য বেঁচে যায়। এরপর তাদের সব থেকে কঠিনতম কাজ ছিল সুড়ঙ্গ বানানো, কিন্তু তার জন্য তাদের আগে একটা ব্লক বানাতে হবে, যেটা দিয়ে তারা সুড়ঙ্গের রাস্তা ঢেকে রাখতে পারবে। তাই তারা ব্লক বানানোর কাজ শুরু করে দেয়।
এরপর তারা সুড়ঙ্গ কাটার রাস্তা বানাতে যেই শুরু করে সেই সময় একজন অফিসার তাদের সেলের দিকে আসতে থাকে। এই খবর পেয়ে তারা তাড়াতাড়ি সেই তৈরি ব্লক দিয়ে দেওয়ালটাকে ঢেকে দেয়। সিকিউরিটির কোনো সন্দেহ হয় না, তাই সে চলে যায়। এরপর তারা আবার কাজে লেগে পড়ে। সুড়ঙ্গ বানানোর জন্য যে মাটি তারা খোঁড়ে সেইগুলোকে তারা সেই ওপরের সেলে জমা করতে থাকে, যেটাকে তারা প্রথমে ভেঙে ডিম ও অন্যান্য সরঞ্জাম দিয়ে তৈরি জিনিস দিয়ে ঢেকে রেখেছিল। এইভাবে তারা রোজ কাজ করতে থাকে, আর তাদের কাজ করার সময় তাদের গিটারিস্ট বন্ধু বাইরে পাহারা দেয়, আর যখনই সিকিউরিটি চেক করতে আসে সে তখন তাদের সতর্ক করার গান বাজিয়ে বুঝিয়ে দেয়। এখানে একজন কয়েদি যার নাম অস্কার, সে এই 5 জনকে রোজ একই কাজ করতে দেখে বুঝে যায় যে তারা কিছু একটা করছে। কিছুদিন যাওয়ার পর লিওন যখন সুড়ঙ্গের গভীরতা মাপে তখন সে অনেক হতাশ হয়, কারণ তাদের কাজ খুবই ধীর গতিতে এগোচ্ছে, তাই তাদের আরও লোক লাগবে বলে মনে করে। লিওন জেলের আরও কয়েকজন কয়েদিকে জেলের সুড়ঙ্গ দেখায় এবং বলে যে তোমাদের সবাইকেই এখান থেকে পালানোর জন্য আমাদের সাহায্য করতে হবে। তারা রাজি হয়ে যায়, কারণ এখানের মধ্যে অনেক কয়েদিদেরই ফাঁসির সাজা শোনানো ছিল। এরপরে সব কয়েদিরাই দিনে 2 ঘন্টার শিফটে কাজ করা শুরু করে দেয়। যেই সুড়ঙ্গ খুঁড়ে বাইরে আসে সে আগে নিজে স্নান করে, নিজেকে পরিষ্কার করে নেয় এবং তাদের জামা কাপড়ও ভালো করে ধুয়ে নেয় যাতে কোনো মাটি লেগে না থাকে। যখন একজন সুড়ঙ্গ খোঁড়ে তখন বাকি সঙ্গীরা বাইরে খুব স্বাভাবিক ব্যবহার করে যাতে না কারোর সন্দেহ হয়। তাদের কাজ খুব দ্রুত এগোতে থাকে। এই সময় অস্কার নামের একজন কয়েদি, যার অনেক দিন থেকে সন্দেহ ছিল, সে রাফায়েলকে বলে তাদের দলে যোগ দেয়। লিওন এই সময় ভাবতে থাকে যে শুধু সুড়ঙ্গ খুঁড়লেই হবে না, সেখান থেকে পালাতে গেলে তাদের বাইরে থেকেও সাহায্যের প্রয়োজন। তাই তারা চিন্তা করে যে রাফায়েলের স্ত্রীর থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন, কারণ সেই একমাত্র ছিল ভরসাযোগ্য। 182 দিন পর কয়েদিদের পরিবাররা তাদের সাথে দেখা করতে আসলে রাফায়েল তার স্ত্রীকে সব ঘটনা বলে এবং কাদের থেকে সাহায্য চাইতে হবে সেটার কথাও বলে। তার স্ত্রী সব শুনে নিয়ে সেখান থেকে চলে যায়। লিওনদের সেখানে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে 205 দিন হয়ে গেল। একদিন গিটারিস্ট বন্ধু যখন ভেতরে সুড়ঙ্গ খুঁড়ছিল, ঠিক সেই সময় সিকিউরিটির টিম চলে আসে সব সেল চেক করার জন্য। লিওন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সবাইকে সিকিউরিটি আসার খবর দেয়, কিন্তু অত তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে চলে আসা সবার পক্ষে সম্ভব ছিল না। তাই রাফেল একজন সিকিউরিটির সাথে হাতাহাতি শুরু করে দেয়, যাতে ভেতরে থাকা সব সঙ্গীরা সময় মতো সব গুছিয়ে বেরিয়ে আসতে পারে। এরপরে সব সিকিউরিটিরা জেলের সব কয়েদিদের অনেক মারে ও শাস্তি হিসাবে বাইরে রোদে জামাকাপড় ছাড়া বসিয়ে দেয়। রাফেল যদি সেই সময় বুদ্ধি করে হাতাহাতি না করত, তাহলে তাদের এতদিনের এত পরিশ্রম সব ভেস্তে যেত এবং তাদের হয়তো মেরেও দেওয়া হতো। রাফেলের স্ত্রী সেই গ্রুপের কাছেই যায় যার জন্য রাফেল কাজ করত এবং রাফেলের বলা সব পরিকল্পনা বলে দেয়, কিন্তু সেই গ্রুপের সদস্যরা রাফেলদের সাহায্য করবে না বলেই জানিয়ে দেয়। তাই রাফেলের স্ত্রী এরপর রাফেলের বাবার কাছে যায়, যিনি ছিলেন একজন চার্চের পুরোহিত। তাকে সে সব কথা বলে এবং পরে তারা রাফেলের একজন পুরনো বন্ধুর সাথে দেখা করে এবং সব পরিকল্পনা বলে। রাফেলের বন্ধু জানায় যে সে এমন কিছু জনকে জানে যারা তাদের সাহায্য করবে। সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে 392 দিন হয়ে যায়। সুড়ঙ্গ অনেকটাই গভীর হয়ে এসেছে, যার কারণে ভেতরে অক্সিজেন যাচ্ছে না। ফলে যে সুড়ঙ্গ খুঁড়ছিল ওই দিন সে অজ্ঞান হয়ে পড়ে। রাফেল তার পেছনেই ছিল, তাই সে তাকে টেনে বাইরে বার করে আনে। রাফেল তাই এই ঘটনা নিয়ে ভাবে এবং সেই জেলে কাজ করা অন্য একজন কয়েদির কাছে গিয়ে সাহায্য চায়। প্রথমে সে সাহায্য করতে মানা করলেও রাফেল তাকে সেই পরিকল্পনার সবটা বলে, তাতে সে রাজি হয়ে যায় এবং তার থেকে একটা মোটর নিয়ে আসে, যেটার সাহায্যে তারা সুড়ঙ্গের মধ্যে অক্সিজেন পাঠাতে পারবে। জেলের যে জেনারেল ছিল তার হঠাৎ করে একদিন সন্দেহ হয়, তাই সে পাওলোকে একদিন ডাকে এবং জেলের ভিতরে চলা ষড়যন্ত্রের বিষয় জানতে চায়। কিন্তু পাওলো তাকে কিছু না বলতে চাইলে সে তার পরিবারকে ক্ষতি করার হুমকি দেয় এবং তাকে মারধরও করে। তাই পাওলো তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কিছুদিন পর লিওনরা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে জেলের সীমার বাইরে চলে যায় এবং একটা পাইপের সাহায্যে ওই জায়গায় একটা গোলাপি রং দিয়ে চিহ্ন দিয়ে দেয়, যাতে রাফেলের স্ত্রী ও তার সঙ্গীদের বুঝতে সুবিধা হয় যে তারা কোনখান থেকে বেরোবে।
পরের দিনে রাফেলের পিতা জেলে আসে এবং লিওনকে বলে যে তারা যত অবধি খুঁড়েছে তারপরেও আরও 42 ফুট অবধি খুঁড়তে হবে, কারণ ওই জায়গাটি পুরোপুরি জেলের সীমানার বাইরে ছিল না। তাই তারা আবার কাজে লেগে পড়ে। 559তম দিনে ভূমিকম্প আসে। লিওন সেই সময় বাইরে খেলছিল। ভূমিকম্পের জন্য সে ভয় পেয়ে যায় এবং খুব দ্রুত সে ওই সেলের দিকে দৌড়ে যায়, কারণ সেখানে তখনও একজন কয়েদি সুড়ঙ্গ খুঁড়ছিল। তারা সুরক্ষিতভাবে বাইরে আসে এবং সুড়ঙ্গটিতেও কোনো ক্ষতি হয়নি। এটা ভেবে সবাই খুব শান্তি পায়। যখন কাজ প্রায় শেষ হয়ে গেছিল, লিওন তখন জেলের একজন প্রতিবন্ধী কয়েদিকে তার সাথে পালানোর জন্য অফার করে, কিন্তু এটা তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে আগে থেকেই হার মেনে নিয়েছিল। সুড়ঙ্গ বানাতে তাদের পুরো 567 দিন সময় লাগে। একদিন সব কয়েদিরা মিলে একটা খুবই ইন্টারেস্টিং টিভি শো দেখছিল। ঠিক সেই সময় লিওন ও তার সব সঙ্গীরা এক এক করে সেখান থেকে বেরিয়ে ওই সেলের দিকে যেতে থাকে, যাতে কারোর কোনো সন্দেহ না হয়। সুড়ঙ্গের ভেতরে মোট 49 জন কয়েদি একে অপরের পেছনে লাইন দিয়ে শুয়েছিল। সবার আগে ছিল রাফেল, যে তার বাইরে থেকে আসা সঙ্গীদের অপেক্ষা করছিল। পাওলো টিভি দেখতে দেখতে হঠাৎ খেয়াল করে যে রাফেল ও তার সঙ্গীরা সেখানে নেই। তাই দ্রুত সে রাফেলের সেলের দিকে যেতে থাকে। হুইল চেয়ারে থাকা লিওনের বন্ধু পাওলোকে যেতে বাধা দেয়, কিন্তু পাওলো তাকে জোর করে সরিয়ে রাফেলের সেলের দিকে যায়। কিন্তু সেখানে শুধু একা অস্কারই ছিল। অস্কার তাকে তাদের সাথে পালানোর কথা বললে সে সিকিউরিটি জেনারেলকে সব কথা বলবে বলে চলে যেতে চায়, কারণ সে এখন জেনারেলের জন্য কাজ করে। কিন্তু অস্কার তাকে বাধা দেয়, যার কারণে তাদের দুজনের মধ্যে অনেক মারামারি হয়। তাতে অস্কার অনেক আহত হলেও সে পাওলোকে ঘুষি মেরে অজ্ঞান করে দিতে সক্ষম হয়। কিন্তু অস্কার এতটাই আহত যে সে আর ওই সুড়ঙ্গ দিয়ে যেতে পারবে না। আর ওইদিকে সুড়ঙ্গের বাইরে রাফেলের স্ত্রী ও তার সঙ্গীরা একটা বড় বাস নিয়ে চলে আসে, যেটাই করে সবাই পালাতে পারবে। একে একে সবাই সুড়ঙ্গ থেকে বেরিয়ে বাসে উঠলে তারা খেয়াল করে যে তাদের একজন সঙ্গী অস্কার এখনও আসেনি। জেলের ভেতরে হুইল চেয়ারে থাকা সেই কয়েদি বাকিদেরও সেই সুড়ঙ্গের কথা বলে দেয়। তাই সবাই খুব তাড়াতাড়ি ওই সেলের দিকে যেতে থাকে। এটা দেখে জেলের সিকিউরিটির সন্দেহ হয়, তাই সে সবাইকে ডেকে আনে। কিছু কয়েদি পালাতে সক্ষম হলেও বাকিদের জেলের সিকিউরিটিরা ধরে ফেলে এবং টেনে বার করে আনে। জেলের সাইরেন বাজাও শুরু হয়ে যায়। সেই আওয়াজ শুনে বাসের ভেতর থাকা সব কয়েদিরা ঠিক করে যে অস্কারের জন্য আর অপেক্ষা করা ঠিক হবে না। এর ফলে সবাই ধরা পড়ে যেতে পারে। অস্কার এখনও জেলের ভেতরেই এবং তাকে অনেক শাস্তি দেওয়া হবে। অস্কারের ভাগ্য খুবই বাজে ছিল। যারা বাসে ছিল তাদের সবাইকে একটা করে নকল আইডি আর টাকা দেওয়া হয়। এরপর সবাইকে 3 জনের গ্রুপ করে আলাদা আলাদা জায়গায় ছেড়ে দেওয়া হয়। পালানোটাই পরিকল্পনা ছিল জীবন মৃত্যুর খেলা। প্রতিটি বন্দীকেই একে অপরের ওপর শতভাগ ভরসা রাখতে হতো, কারণ একটুখানি ভুল কিংবা একজনের বিশ্বাসঘাতকতা 18 মাসের পুরো প্রচেষ্টাকে ধ্বংস করে দিতে পারত। তবুও তাদের দৃঢ় সংকল্পই ছিল সবচেয়ে বড় অস্ত্র। প্রতিটি মুহূর্তই ছিল টান টান উত্তেজনায় ভরা। আর যখন তারা অবশেষে মুক্ত বাতাসে পা রাখলো, সেই দৃশ্যই ছিল স্বাধীনতার প্রতীক, একনায়কতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের বিজয়। বন্ধুরা, এটাই ছিল জেল ব্রেক প্যাক্টের গল্প, যা শুধু থ্রিলারই নয় বরং প্রমাণ করে যে মানুষের ইচ্ছা শক্তি আর ঐক্য যে কোনো শৃঙ্খল ভেঙে দিতে পারে। আপনাদের এই গল্প কেমন লাগলো? ভাবুন তো, 18 মাস ধরে প্রতিদিন সুড়ঙ্গ খুঁড়ে যাওয়া কতটা সাহস আর ধৈর্যের প্রয়োজন ছিল। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে আরেকটি নতুন সিনেমার যাত্রা নিয়ে।